অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতেই মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সৌজন্যে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। লোকসান ঠেকাতে সরকারি 5 পর্যটন কেন্দ্র বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত সরকারের, এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। পর্যটনে পথ দেখাচ্ছে অনলাইন গ্রুপ, স্বল্প খরচে গ্রুপ ভিত্তিক ভ্রমণের সুযোগ মন কাটছে ভ্রমণ পিপাসুদের। এছাড়াও থাকবে ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আর গোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গে আজ থাকছেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি খবিরউদ্দিন আহমেদ। খবিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাণিজ্য সংলাপে। আমরা আজকে আসলে ট্যুরিজম সেক্টর নিয়ে কথা বলতে চাই, তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসতে চাই। লোকসানে থাকা দেশের সরকারি পর্যটন কেন্দ্র এবং বিভিন্ন হোটেল, মোটেল, রেস্তোরাঁ বেসরকারি খাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দফায় 5টি সরকারি পর্যটন কেন্দ্র লিজ দেওয়া হচ্ছে। আর সরকারি বেসরকারি মালিকানায় কক্সবাজারের শৈবাল হোটেল বিদেশি কোম্পানির জন্য দরপত্র আহ্বানে যাচ্ছে সরকার। দিনের পর দিন এসব পর্যটন কেন্দ্র লোকসানে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে সরকারিভাবে 54টি পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার পরিচালিত হচ্ছে। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজস্ব আয়ে ব্যর্থতা সহ নানা কারণে লোকসানের মুখে এসব প্রতিষ্ঠান। ফলে প্রতি বছর এসব প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে মোটা অঙ্কের ভর্তুকি গুনতে হচ্ছে সরকারকে। এমন বাস্তবতায় সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে 5টি পর্যটন কেন্দ্রকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, যার মধ্যে রয়েছে নেত্রকোনার আদর্শনগর পর্যটন কেন্দ্র, যশোরের সাগরদাড়ি পর্যটন কেন্দ্র, সিরাজগঞ্জের মেঘাই পর্যটন কেন্দ্র, নারায়ণগঞ্জের বাড়দি পর্যটন কেন্দ্র এবং চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত পার্কি পর্যটন কেন্দ্র। এর মধ্যে সদ্য শেষ হওয়া চট্টগ্রামের আনোয়ারায় 13 একর জমির উপর পার্কি পর্যটন কেন্দ্র লিজ দিতে চায় সরকার। এছাড়া কক্সবাজারের শৈবাল হোটেল দেওয়া হবে বিদেশি বিনিয়োগকারীদের হাতে। আর যে ইনভেস্টর, সে কি করতে পারে এরকম তাকে ধারণা দেওয়া, ড্রয়িং, ডিজাইন, একটা মাস্টার প্ল্যান করে দেওয়া এবং তাকে ল্যান্ড ইউজ প্ল্যান করে দেওয়া, এখানকার বিদ্যমান আইন কানুন কি আছে এগুলো অবগত করার জন্য আমরা একটা পিপিপির মাধ্যমে একটা মাস্টার প্ল্যান করছি, মানে ফিজিক্যাল স্টাডি করছি। তারপর এটা দ্রুত দিয়ে আমরা এটাকেই বেস করে আবার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। বাকি 4 পর্যটন কেন্দ্রের আয় ব্যয় হিসেব করে দেখা গেছে ধারাবাহিকভাবে সাগরদাড়ি পর্যটন কেন্দ্র গেল 3 বছরে প্রায় 24 লাখ টাকা লোকসান করেছে। একই সময়ে আয় করেছে মাত্র 5 লাখ টাকা। নেত্রকোনার আদর্শনগর পর্যটন কেন্দ্রের লোকসান 101 কোটি টাকা। বাকি 2 প্রতিষ্ঠানও বড় ব্যবধানে লোকসান গুনছে। টার্গেট করা হয়েছে যাতে এগুলো রেভিনিউ সরকারের আসে, যেমন আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এগুলো লিজ কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়েছে। এগুলো বোর্ডে অনুমোদন হওয়ার পরে এগুলা করতে করতে সময় লাগবে, হয়তো একটি দরপত্র আহ্বান করা, মানে যে হাইস্ট বিডার, কিছু গভর্নমেন্টের কিছু প্রসিডিউর আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করতে তো 6-7 মাস 8 মাস তো লাগে। এদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাত বিশেষজ্ঞরা। ট্যুরিজম হচ্ছে অনেক বেশি হিউম্যান ইনভলভমেন্টের দরকার হয়, হিউম্যান ক্যাপিটালের জায়গা বা আমরা যেটা বলি হিউম্যান রিসোর্স, সেই জায়গাটা অনেক বেশি স্কিলড হওয়া দরকার। পিপিপি ফরম্যাটে গেলে আপনার স্ট্রাকচারাল যেমন একটা চেঞ্জ আসবে, ওভারঅল এক্সটার্নাল স্ট্রাকচারেও যেমন চেঞ্জ আসবে, আমার মনে হয় ইন্টারনাল স্ট্রাকচারে এই ধরনের এই যে হিউম্যান রিসোর্সকে ইকুইপ করা, ট্রেন আপ করা এবং মোর প্রফেশনাল ওইতে ডেভেলপ করার যে জায়গাটা, সেই জায়গাটাও আমরা হয়তো দেখতে পাবো। মৌলভীবাজারের মাধবকুণ্ড রেস্তোরাঁও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তবে লাভের মুখ দেখা প্রতিষ্ঠানগুলো নিজেরাই পরিচালনা করবে বলে জানায় পর্যটন কর্পোরেশন। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। জনাব কবির, আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে আসলে যে বিষয়টি আমাদের প্রতিবেদক বলার চেষ্টা করেছে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আসলে লোকসানে থাকার কারণেই সরকার এই পর্যটন শিল্পকে
বেসরকারি খাতে ছাড়ছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখানে আসলে কোনো গুণগত পরিবর্তন আসবে কিনা, কি মনে হয় আপনার? না, ডেফিনেটলি যে সিদ্ধান্ত নিয়েছে 5টা পর্যটন কেন্দ্র প্রাইভেট সেক্টরকে দিয়ে পরিচালনা করার জন্যে, আমি ডেফিনেটলি যদি এটা করা হয় গুণগত পরিবর্তন আসবেই। কারণ দীর্ঘদিন ধরে পর্যটন কর্পোরেশন তাদের যে পর্যন্ত তাদের পৌঁছানোর কথা বিক্রয় এবং সব কিছু এইসব তারা পৌঁছতে পারেনি। তো সে কারণে আমি বিশ্বাস করি যে ভালো যারা দক্ষ ব্যবসায়ী, যাদের সুনাম আছে, এমন কোনো লোকদের যদি দেওয়া হয়, যেমন দরপত্রটা এমনভাবে দিতে হবে যে কোনো রকম কারোর প্রতি স্বজনপ্রীতি না করে এটা যদি 5 জনকে দেওয়া হয় তাহলে এরা ব্যাপক পরিবর্তন আনতে পারবেই। তার একমাত্র অন্যতম কারণ একটা এই ধরনের ট্যুরিজম চালাতে হলে প্রচণ্ড দক্ষ হতে হয়, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিতে হয়, যে কোনো সার্ভিস সঙ্গে সঙ্গে দিতে হয়। এটি মনে হয় প্রাইভেট সেক্টরটাই ভালো পারবে, এর ভিতরে কোনো আমার মনে হয় কোনো ভুল নাই। এক্ষেত্রে যে সরকারের যে প্রতিষ্ঠানগুলো সরকার পরিচালনার ক্ষেত্রে কেন লোকসান গুনতে হচ্ছে বছরের পর বছর? সরকারের লোকসানের অন্যতম মেন কারণ আমি তো বললাম, নর্মালি সরকারের অন্য যে সমস্ত সংগঠনগুলো আছে তার থেকে এই যে সমস্ত ট্যুরিজম সেক্টরটা ডাইরেক্ট সার্ভিস, এটা একটু ভিন্ন ধরনের। আমি একটু আগেই বললাম, এখানে প্রচুর সময় দিতে হয়, ডিরেক্ট সার্ভিস দিতে হয়। সেই সার্ভিসদের ক্ষেত্রে সরকারি আধা সরকারি যে সংস্থাগুলো আছে ওই পরিমাণে তারা সার্ভিস দেয় না। আর এখানে যে কোনো কারণে একটা ব্যবসা যখন থাকে দীর্ঘমেয়াদী সে ব্যবসাটা সে করে যায়। কিন্তু সরকারের এখানে দেখা যাচ্ছে যে একজন চেয়ারম্যান আসলেন, 5 জন ডাইরেক্টর আসলেন, তারা কয়েকদিন পরে থাকে না। তো যারা নেতৃত্ব দেবে তারা যদি ফুল টাইম না থাকে তাহলে এ ধরনের ঘটনা ঘটবে। সে কারণে নিচের অনেক কর্মকর্তা কর্মচারীরা সুযোগ সুবিধা নেয়, সুন্দরভাবে সেটা ম্যানেজ করতে পারে না। এবং এর আগে দেখা গেছে আমাদের পর্যটন কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তারা এসেছেন, সে ডাইরেক্টরদের বিভিন্ন অতটা সিরিয়াসলি কাজ করেনি। অতটা সিরিয়াসলি যদি কাজ করতো এবং নিচের থেকে যদি ভালো সাপোর্ট পেতো তাহলে সম্ভব হতো। আমি লক্ষ্য করছি বর্তমান যে ভদ্রলোক এসেছেন চেয়ারম্যান, ওনাকে গত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা একটা মিটিং করেছি এবং আমার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আমি ভাইস চেয়ারম্যান, ওখানে একটা ফেয়ার হয়েছিল, সেখানে উনি গেছেন এবং বিভিন্ন সময় দেখছি সেখানে দরকার কি। দেখলাম আমাদের ওখানে গেছেন, আমাদের ওখানে মিটিং ছিল 4টার সময়, 6টার সময় উনি আসছেন। এরকম ওনাকে আমি দেখছি উনি একটু কাজ করতে চায়। এটা যদি এভাবে কাজ করে তাহলে কিন্তু একটা সাকসেস আনতে পারে। কিন্তু এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে সুবিধা হবে কি, যে এখন প্রাইভেট সেক্টরের লোকরা যখন কাজ করবে তখন তারা যে পর্যটন কেন্দ্রটা চালাচ্ছে আর এটা চালাচ্ছে, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা দেখবে, তখন কিন্তু তারা ভালো হবে। এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। এভাবে যদি আজকে 5টা দেওয়া হলো, এই 5টা যদি ভালো সাকসেস হয়, আস্তে 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 অনেকগুলো আমার দেওয়া হবে এবং দেওয়া হলে এবং সেখানে যেটা করতে হবে যে ভবিষ্যতে যদি আরও বেশি দেওয়া হয়, এই যে এখানকার যে কর্মকর্তা কর্মচারীরা আছে এরা যা দক্ষ তাদেরকে ওখানে প্লেস করা যেতে পারে অথবা তাদেরকে অন্য কোথাও রাখা যেতে পারে। এভাবে পর্যায়ক্রমে করা হলে পর্যটনের কর্পোরেশনের উন্নয়ন হবেই। আজকে বিশ্বের দিকে যদি তাকান, সারা বিশ্বে আমার মনে হয় পর্যটন একমাত্র সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে একটা দেশকে জিডিপির দিক দিয়ে এবং সে দেশের উন্নয়নের জন্য, দেশের পরিস্থিতির জন্য। সেক্ষেত্রে এটার আমাদের মান নির্ণয় করতে হবে, মানটা আমার ধরে রাখাটা ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনও বাংলাদেশের অনেক পর্যটক থাইল্যান্ড বা নেপাল বিভিন্ন দেশে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটছে, তাদের ভ্রমণ পিপাসু মানুষ। সেক্ষেত্রে আসলে আমরা কেন তাদেরকে আকর্ষণ করতে পারছি না? এখানে দুর্বলতাগুলো আপনি কি দেখেন? এখানে দুর্বলতার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের যে ভিসা প্রসেস, আমাদের এটাকে আরও একটু লিবারাল করতে হবে। 2 নাম্বার, আমরা বিভিন্ন জায়গা আমার সৌভাগ্য হয়েছে বিভিন্নভাবে সারা বিশ্ব ভ্রমণ করার। বিভিন্ন সময় যে ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং এই সেক্টর থেকে বিভিন্ন সেক্টর থেকে আমি বিভিন্ন দেশে গেছি। সেখানে আমি দেখেছি যখন আমরা কোনো এয়ারপোর্টে নামি ট্যুরিস্ট হিসাবে, তখন তারা অত্যন্ত সুন্দর একটা গাড়ি এনে আমাদেরকে তুলে নিয়ে যায়, ভালো একটা জায়গায় নিয়ে যায়, তারা ওয়েলকাম করে, তারা সার্ভিস দেয়, সার্ভিসটা অসাধারণ। কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন ধরে যারা ট্যুরিজম সেক্টরে ব্যবসা করছে তারা বিদেশের নেয় আমাদেরকে যে একটা কম দামে মানে ডিউটি কম দিয়ে একটা গাড়ি দেওয়া, এই ধরনের দিচ্ছে না। এইগুলো দিলে এই জিনিসগুলো সুবিধা হয়। সেক্ষেত্রে সরকারকে যে সমস্ত সাপোর্টগুলো দেওয়া দরকার, কিছু কিছু সাপোর্ট যদি দেয় তাহলে ভালো হবে। আদারওয়াইজ নানান আমাদের কি হচ্ছে কি, সে একটা রিসোর্ট হচ্ছে মেন রাস্তা আমাদের সে ভালো, ওখান থেকে 20 কিলো 30 কিলো 50 কিলো যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো ঢুকতে সেখানে দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা,
সেখানে সিকিউরিটির প্রবলেম, একটা ফেরি হয় না। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, অরুণা রিসোর্ট গল্ফ ক্লাবটা আমি প্রতিষ্ঠিত করেছি। এই অরুণা রিসোর্ট গল্ফ ক্লাব প্রাইভেট সেক্টরে একমাত্র গল্ফ কোর্স এখানেই আছে। মাননীয় সেনাপ্রধান গত বছর ওখানে গেছিলেন, যাওয়ার পরে এটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে ওখানে কিন্তু আমার 400 মেম্বার, সেই মেম্বাররা কিন্তু যাচ্ছে, কিন্তু তাদের কষ্ট করে যেতে হচ্ছে। অথচ দেখেন সরকারের যে জায়গাটা দুর্বল সেটা হচ্ছে যে আমার ওখানে একটা ফেরি বিগত আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন ফেলে রাখছে। তারপরে এই সরকারের আগের সরকার তারাও ফেলে রাখছে, কিন্তু গত 2 বছর হলো মানে প্রায় 2 বছর পল্টন থেকে আরম্ভ করে সব কিছু রেডি হয়ে গেছে। এই যে গত সরকারের সময় 5-6 মাস এবং বর্তমান সরকারের সময় প্রায় 8-9 মাস শুধুমাত্র টোল। দেখেন যে জিনিসটা সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা ধরেছেন সেই কাজগুলো কিন্তু হচ্ছে। উনি কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এবং সরকারের প্রত্যেকটা অফিসারদেরকে বলছে পরিপূর্ণভাবে সময় দিয়ে আরও কিছু সময় নিয়ে খাটতে, কিন্তু সব ক্ষেত্রে হচ্ছে না। আমি আমার এই কথাটা বলতেছি যে রোডস অ্যান্ড হাইওয়েজের মন্ত্রণালয় প্রায় 1 বছর শুধু টোল নির্ধারণ মানে ফেরির ভাড়া কত সেটার জন্য পড়ে রয়েছে, সরকারের কোটি কোটি টাকা পড়ে রয়েছে। এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী একই সাথে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা থাকলেও কিন্তু পর্যটকরা আসতে চায় না। এই জায়গাটা তো মনে হয় যে কাজ করার সুযোগ রয়েছে আমাদের। এই জায়গায় কাজ করার সুযোগ আছে তো বটে। এই জায়গায় আমি বলবো যে আমাদের ছোটোখাটো দুর্ঘটনা ঘটলে তখন আমরা যারা সাংবাদিক যে আছি বা অন্য যারা আছে তারা কিন্তু এটাকে অনেক ব্যাপক আকারে তুলে ধরা হয়, যেটা বাংলাদেশের এটা যে কোনো ছোটোখাটো ঘটনাকে অনেক বড় করে দেয়। কিন্তু আমার সৌভাগ্য হয়েছে বিশ্বের সে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন যাওয়ার। আমি দেখেছি, আমি একটা ইন্টারন্যাশনাল চিফ অফ পুলিশের অ্যাসোসিয়েট মেম্বার। আমি গত কয়েক বছর আগে একটা কনফারেন্সে আমি গিয়েছি, আমি আমেরিকায় দেখেছি সানডিয়াগোতে। ওই দিন দেখলাম একজন মেয়রকে মেরে ফেললো, কিন্তু সংবাদ খুব একটা বেশি ওই অল্প জায়গা ছাড়া গেল না। কিন্তু আমাদের সংবাদগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যায়, এটা একটা মেন কারণ। আর একটা কারণ যে আমরা আমাদের যে সার্ভিসগুলো দেই সেই সার্ভিসগুলো আমি বলতো আমাদের যে এয়ারপোর্টে ঢোকার পরে যেভাবে আমাদের ওয়েলকাম করা উচিত সেভাবে আমরা করি না। এটা একটা কারণ। এই যে সার্ভিসগুলো আমাদেরকে আরো এনশিওর করতে হবে, আরো সরকারের নজর রাখতে হবে, আরো সরকারের নজর রাখতে হবে। আপনার কাছে আরো কিছু বিষয় জানবো। সময় হলো আমাদের একটি বিরতির, আমরা বিরতি থেকে এসে আপনার সাথে আবারও কথা বলবো। দর্শক, সময় হলো মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংলাপে একটি বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আমন্ত্রণ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংলাপে। অনলাইন ভিত্তিক ট্রাভেল গ্রুপ বদলে দিচ্ছে দেশের অভ্যন্তরীণ পর্যটনের চিত্র। নতুন পর্যটন কেন্দ্র আবিষ্কার, স্বল্প খরচে গ্রুপ ভিত্তিক ভ্রমণের সুযোগ আর নিত্য নতুন ইভেন্ট তৈরির মাধ্যমে বছরব্যাপী পর্যটনকে চাঙ্গা রাখছেন তারা। যদিও বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা এই ট্যুর গ্রুপকে নীতির আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এসব গ্রুপগুলোকে তালিকাভুক্ত করা গেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও তৈরি হবে বলে মনে করেন তারা। পেশায় চিকিৎসক সাকিয়া হক, অবসরেই যার ঘুরে বেড়ানোর শখ ছিল, কিন্তু একা কিংবা শুধু মেয়েদের নিয়ে ভ্রমণে বের হতে গেলেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হতো। কোথাও নিরাপত্তার প্রশ্ন, কোথাও আবার হোটেল কর্তৃপক্ষের অনীহা। সেই অভিজ্ঞতা থেকেই 2016 সালে যাত্রা শুরু করে ভ্রমণ কন্যা। আজ প্রায় 85,000 নারী যুক্ত এই অনলাইন কমিউনিটির সঙ্গে। শতাধিক নারী নিরাপদে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখছেন পর্যটন স্পটগুলো। ভ্রমণের পাশাপাশি করছেন নানা ধরনের সামাজিক আয়োজন। অনেক ফেমাস ট্রাভেল গ্রুপ এখন যারা অনেক প্রতিষ্ঠিত তাদের শুরু হচ্ছে, কিন্তু ফিমেল কোনোটা ছিল না। সো আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা ফিমেল গ্রুপ তৈরি করি, আমাদের সেফটি সিকিউরিটিটাও থাকবে, আবার হচ্ছে টাকা কম লাগবে। একসাথে যেই জেলায় আমরা যাই আমরা সেই জেলায় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে জানাই যাই। ভ্রমণ কন্যার মতো শত শত ট্যুর গ্রুপ বদলে দিচ্ছে দেশের পর্যটন খাত। বিভিন্ন উপলক্ষে দেশের আনাচে কানাচে ইভেন্ট আয়োজনের পাশাপাশি তৈরি করছে নিত্য নতুন পর্যটন স্পট। উদ্যোক্তারা বলছেন, ছোট পরিসরে শুরু করা এসব উদ্যোগ এখন অভ্যন্তরীণ পর্যটনের মূল চালিকা শক্তি, যেখানে সরকারের নজর দেওয়া প্রয়োজন। 4% জিডিপি আমরা ট্যুরিজম থেকে পাচ্ছি। এটাকে কিন্তু সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন বা স্থানীয় প্রশাসন যারা আছেন ওনারা যদি একটু এটাকে আলাদা করে নজর দেন, আমার মনে হয় 10% জিডিপিতে নিয়ে যাওয়া খুব বেশি বড় কঠিন কাজ হবে না। তবে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা ট্যুর গ্রুপগুলোতে আছে যথাযথ নিয়ন্ত্রণের অভাব। এতে অনেক সময় নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে পর্যটকরা। ফলে এখানে যথাযথ নীতি প্রণয়নের পাশাপাশি লাইসেন্সভুক্ত করার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। অনলাইন ভিত্তিক যে ট্যুর অপারেটরগুলো রয়েছেন তারা যদি
সরকারের নিয়ম নীতি মেনে লাইসেন্স সহ যদি পর্যটন পরিচালিত করে তাহলে আমরা তাদেরকে আমাদের সাথে আনতে পারবো। আর যারা সরকারের লাইসেন্স নেই তারা তো আমরা ইচ্ছা করলেও আমাদের টোয়াবের মধ্যে আনতে পারবো না। তালিকাভুক্তির পাশাপাশি ছোট গ্রুপগুলো যেন বড় হতে পারে, সরকার সেই উদ্যোগ নিচ্ছে বলে জানান পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক। কারণ আমাদের ট্যুর অপারেটর আইন আছে এবং ট্যুরিস্ট গাইড আইনও আছে, বিধি আছে, সেফটি মেজার। দেখলো ঝর্ণাতে এমন প্রবল কারেন্ট যেখানে সে সেফটি দিতে পারে না, দেখলো যে টুরিস্টের দুর্ঘটনার শিকার হয়। যারা অনলাইনে করে তাদেরকে একটা কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হবে। পর্যটন সংশ্লিষ্টদের মতে সঠিক নীতি সহায়তা পেলে অনলাইন ভিত্তিক এসব ট্রাভেল গ্রুপ শুধু নতুন ভ্রমণ পিপাসুই তৈরি করবে না, বরং দেশের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতির বিকাশেও আরও বড় ভূমিকা রাখবে। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা। জনাব কবির, আমরা প্রতিবেদনটি দেখলাম, যেখানে দেখলাম আসলে গ্রুপ ভিত্তিক যে ট্যুরগুলো যারা আসলে বিভিন্ন গ্রুপ করে আসলে মানুষকে, ভ্রমণ পিপাসুদেরকে নিয়ে যায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে, সেটি নিয়ে প্রতিবেদনটি ছিল। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটি যেটি দেখলাম যে দিন দিন এটির আকর্ষণ বাড়ছে আরও। ডেফিনেটলি গ্রুপ ভিত্তিক এটাই কিন্তু পর্যটনকে আকর্ষণ প্রচুর পরিমাণে বাড়াবে, এটাই মার্ভেলাস। আপনি এভাবে করতে করতে, আপনি আগের কোশ্চেন ছিল বিদেশি গেস্ট আসছে না, বিদেশি, কিন্তু সত্যি কথা বলতে কি যে বিদেশি গেস্টটা বিভিন্ন কারণে যখন আসে নাই, তারপর থেকে বাংলাদেশে আমাদের যে এস্টাবলিশমেন্টগুলো হয়েছে, রিসোর্টগুলো হয়েছে, বিভিন্ন স্থাপনাগুলো হয়েছে, বাংলাদেশের গেস্টটা কিন্তু বিদেশে কম যাচ্ছে আগের তুলনায়। এখন বাংলাদেশে এত রিসোর্ট হয়ে গেছে, এগুলোর কিন্তু ডোমেস্টিক ট্যুরিজম এদেশের লোকটাই চালাচ্ছে। হ্যাঁ, বিদেশে যাচ্ছে, অনেক যাচ্ছে আনডাউটেডলি, কিন্তু কিছু কিছু কারণও আছে। আমাদের কিন্তু অনেকে সময় আমাকে কোশ্চেন হতে হয়েছে যে আমরা অনেক বেশি ভাড়া নেই। এই ভাড়া নেই এটাও কিন্তু ঠিক। এই ভাড়া নেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এবং বিভিন্নভাবে যেভাবে সরকার থেকে আমাদেরকে টাকা পয়সা নেয় বিভিন্নভাবে, এই ইনকাম ট্যাক্স, ভ্যাট এক্সেট্রা, তো সেগুলো অন্য দেশে কিন্তু অনেক কম, নেয় না বললেই চলে। এই জায়গার যে কোনো একটা জিনিসের দাম এত বেশি, ধরেন বিদেশিরা আসলে তারা বারে যাবে, এখানে যাবে, সেখানে যাবে, তা দেখা যাচ্ছে মালয়েশিয়া একটা বিয়ার খেতে গেলে 100 টাকার বেশি লাগে না। আমাদের এখানে একটা বিয়ার খেতে গেলে বড় বড় হোটেলে গেলে 500-700 অনেক টাকা লাগে। এরকম ধরনের যে জিনিসগুলো আছে, আমাদের এই জিনিসপত্রের দামগুলো কমাতে হবে এবং ভ্যাট ট্যাক্স কমাতে হবে। তাহলে আমাদের মনে হয় যে আমাদের লোকরা বিদেশে যাবে না, খুব কমই যাবে। আর বিদেশ থেকে যে কথাগুলো বললাম, বিদেশিদের আনার জন্য আমাদের বিদেশে আমাদের যে ট্যুরিজম বোর্ড, গত কয়েক বছর ধরে ট্যুরিজম বোর্ডের যে মেলাগুলো আমাদের হতো, বিদেশে যে মেলাগুলো হয়, আমি নিজে ইউকে গেছি, আমি জাপান গেছি, বিভিন্ন জায়গায় গেছি, আমি যাওয়ার পর থেকে ওদেশ থেকে লোক আসছে। হ্যাঁ, আমাদের এই ট্যুরিজম বোর্ড এই মেলাটা যেন অংশগ্রহণ বিদেশে যেন দ্রুত করে। এটা করলে এই যে ট্যুরিস্ট ট্যুর অপারেটর যারা আছে তারা ওখানে যাবে, ওখানে যে আমাদের জিনিসগুলো ওখানে এক্সপ্লোর করবে, আমাদের জিনিসগুলো দেখাবে, দেখানোর পরে ওখান থেকে লোক আসবে। এইটা চালু করার জন্য আমি সরকার অনুরোধ করবো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আগের ন্যায় যেন বিভিন্ন মেলাতে অ্যাটেন্ড করে। এবং এখানে নিরাপত্তার যে বিষয়টি বললেন বিশ্লেষকরা, যে যাতে পর্যটকরা নিরাপত্তা পায়, এই জন্য এদেরকে তালিকাভুক্ত করার কথা বলেছেন, এই জায়গাতে আপনার পরামর্শ? নিরাপত্তার যে বিষয়টা, এতে আমি বলবো যে বর্তমানে আমাদের নিরাপত্তা, বিশেষ করে ট্যুরিস্টদের ওই রাঙ্গামাটির ভিতরের 2-1 জায়গা ছাড়া আমাদের নিরাপত্তার, বিশেষ করে আমাদের রিসোর্টগুলোর নিরাপত্তাটা কিন্তু আছে। কারণ রিসোর্টগুলোর নিরাপত্তার অন্যতম প্রধান কারণ হচ্ছে, একটা রিসোর্ট হচ্ছে একটা গ্রাম অঞ্চলে বা যে কোনো একটা জায়গায়, সেখানে শহর থেকে দূরে, যেখানে এক্সেলেন্ট পরিবেশ থাকবে এমন জায়গায়, সেখানে জেনারেলি আমরা যেটা করে থাকি, ওই এলাকার লোকজনদেরই আমরা ওইটা চাকরি বাকরি বেশি দিই। 80% হচ্ছে ওই এলাকার লোকের চাকরি দেওয়া। তো নিরাপত্তা কিন্তু তারাই দেখে। এবং এমন কোনো দুর্ঘটনার কথা আপনি বলতে পারবেন না যে অমুক রিসোর্টে এই বড় দুর্ঘটনা ঘটছে, ঘটেনি কিন্তু। এটা অনেক সময় অল্পতে অনেক বেশি কথা বলে। নিরাপত্তা আমি বলবো যে আমরা অনেক দেশের থেকে আমাদের নিরাপত্তা অনেক বেশি ভালো। জনাব কবির, একটা তথ্য আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 সালে তারা যেটি প্রকাশ করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 119টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112। এই যে অবস্থানগত দিক থেকে আমরা এখন অনেক পিছিয়ে আছি, এই জায়গাতে কিভাবে আমরা আগাতে পারি? এটা তো 112 আস্তে আস্তে আসতেছে। আপনি যদি তাকায় থাকেন, হ্যাঁ, আমার এশিয়ার মধ্যে আমরা পেছনে আছি। আমি কিন্তু 1981 থেকে বিশ্ব ভ্রমণ করি যুব নেতা হিসাবে, সারা বিশ্বের যুব নেতা হিসাবে। সেখান থেকে আমি যে জিনিসটা দেখেছি, বাংলাদেশে ওই দেশের যে সমস্ত জিনিসগুলো, একটা জিনিস, এই দেশে একটা রিসোর্ট হবে, এই দেশে একটা এন্টারটেনমেন্ট জোন হবে, সেই জোনটা ওই সময় আমি বহু বছর ধরে বাংলাদেশে কোনো কিছুই ছিল না, নাথিং।
মানে অন্য দেশে যে উন্নয়নটা আছে এই দেশের উন্নয়নটা যে দেশে শুরু হয়েছে আমাদের 50 বছর 40 বছর লাগে, কিন্তু আমরা যে উন্নয়নগুলো করে ফেলছি আমাদের কিন্তু এখন আমরা অনেক রিসোর্ট করে ফেলছি, প্রাইভেট সেক্টর কিন্তু অনেক এগিয়ে গেছে, এগুলো সার্ভিসও ভালো দিচ্ছে, এখন কিন্তু আস্তে আস্তে আমাদের এটা আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি সব দিক দিয়ে কাভার করি তাহলে আমার মনে হয় আমাদের আর বেশি সময় লাগবে না, অলরেডি আমরা উই আর ডুইং গুড। একটা বেসরকারি খাতে যারা আছেন, সরকার তো এখন দেখলাম যে বেসরকারি খাতের হাতে এটা তুলে দিচ্ছে বা উদ্যোগ নিয়েছে। একই সাথে আমরা যদি বলি যে বেসরকারি খাত এই ক্ষেত্রে বিনিয়োগের যে জায়গাটা, সেখানে কিভাবে আরও বিনিয়োগ বাড়াতে পারে, তাদের জন্য কি করণীয়, সরকারের পক্ষ থেকে কি করতে পারে? সরকারের পক্ষ থেকে এই বিশেষ করে এই ট্যুরিজম সেক্টরকে ব্যাংকগুলো খুব একটা লোন দেয় না। হ্যাঁ, লোনের পরে নানা অজুহাত দিয়ে দিতে চায় না, ইদানিং একটু দিচ্ছে। তো এই সরকারের উচিত হবে যে ব্যাংকগুলোকে একটু সহজ শর্তে এই সেক্টরকে লোন দেওয়া, এটাই একটা অন্যরকম। এবং আমি তো বললাম, একটু আগে বলেছি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ব্রিজ থেকে আরম্ভ করে এই জিনিসগুলো যেগুলো সহজভাবে ভ্রমণ করতে পারে এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে আমাদের এখানে যে অর্থনৈতিক দিক থেকে এটিকে যদি আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কি পরিমাণ আমাদের বাৎসরিক সরকার এখান থেকে রাজস্ব আদায় করতে পারে বলে আপনি মনে করেন? আমি যেগুলো বললাম এবং অর্থনৈতিক সাপোর্টগুলো দেওয়া হয় তাহলে এখন যা আছে তার থেকে এক বছরে কমপক্ষে এখন যদি সে 40% ইনকাম হয় এই ক্ষেত্রে থেকে প্রতি বছরে এটা 5-7%, 10% বেড়ে যাবে। সেক্ষেত্রে মানে আমরা এখনো ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ আন্তর্জাতিক যে পর্যটন যারা এগিয়ে আছে, নেপাল বলেন, থাইল্যান্ড বলেন, সেই জায়গাগুলোতে স্ট্যান্ডার্ড যে লেভেলটাতে যদি আমরা আসতে চাই আমাদের আর কি করণীয় বা কোন জায়গাগুলোতে আমরা এখন এই মুহূর্তে কাজ করতে পারি? থাইল্যান্ডের মতো ওইভাবে এগিয়ে যেতে হলে আমরা হয়তো ওইভাবে পারবো না, কারণ থাইল্যান্ডে যে পর্যটন, এই পর্যটনের শুধু থাকা খাওয়া থেকে আরম্ভ করে তাদের যে এন্টারটেনমেন্ট জোনটা, এই এন্টারটেনমেন্ট জোনটা একটু কিছুটা এমনভাবে তার করে যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষটা ওগুলো চাবে না। তারপরেও যে আমরা যেভাবে যে আমাদের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের পরিবেশ, আমাদের যে এনভায়রনমেন্ট, অর্থাৎ এখন সারা বিশ্ব কিন্তু তাকাচ্ছে কোথায়, এখন তাকাচ্ছে কী করে একজন মানুষ ঘুরতে আসলে সে সুস্থ হয়ে যাবে, হি অর শি উইল বি রিচার্জড, অ্যান্ড হি অর শি উইল বি রিচার্জ হতে কী করতে হবে, আমাদেরকে এই শহর থেকে দূরে যে সমস্ত জায়গা বিভিন্ন পরিবেশ মানে সাস্টেনেবল যে ট্যুরিজম যেটা, যেখানে গেলে দেখবে যে ওইখানে এই যে সবজি দেখতেছেন, মাছ দেখতেছেন, গাছ দেখতেছেন, এগুলো সহজভাবে তারা পাবে এবং তারা কোনো দূরে গাড়ি ঘোড়া দূরে থাকবে, শব্দ থাকবে না, এ ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করা। এটা পরিবেশ হতে হবে এই ধরনের পরিবেশে মানুষ ঘুরতে চায়। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে যারা পর্যটকদের বেশি আকর্ষণ করতে পারছে সেসব দেশগুলো প্রচারণায় এগিয়ে আছে, তাদের বিভিন্ন বিমানবন্দরে বা বিভিন্ন সড়কে তাদের পর্যটন জায়গাগুলোকে হাইলাইট করা হচ্ছে, আমরা কিন্তু সেখানে পিছিয়ে আছি। আপনার কাছে কি মনে হয়? না, আমরা পিছিয়ে আছি, কিন্তু আপনি যদি সম্প্রতি যেটা হয়েছে এই সরকার আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সেক্টরকে প্রচুর গুরুত্ব দিচ্ছেন। তিনি এই সেক্টরকে এত গুরুত্ব দিচ্ছেন যে এই সামনে 27 সেপ্টেম্বর এটা গ শ্রেণীর থেকে খ শ্রেণীতে আনা হয়েছে এবং তিনি যেভাবে এটা আমাদেরকে দিয়েছেন, আমি এটা উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি এক সেকেন্ড বলি, আমি যেহেতু এই সেক্টরে আসি, আমি ওনাকে 2টা চিঠি দিয়েছিলাম 14টা দফা দিয়ে, সরকার অবশ্যই আপনাদের এই পরামর্শগুলো কাজে সরকার গ্রহণ করবে বলে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংলাপ। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।